প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে ক্লাস দেখার জন্য তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়ের পার্ট 3, 4 ও 5। দশম অধ্যায়ের আছে বাংলাদেশের সামাজিক সমস্যা। দশম অধ্যায়ের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো থেকে আলোচনা করব। যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন, বাল্যবিবাহের ধারণা, বাল্যবিবাহের প্রভাব। বাল্যবিবাহের ধারণা, বাল্যবিবাহের প্রভাব। তো আলোচনার পূর্বে আমি একটা সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে মাদক সেবনে কুফল সম্পর্কে কিছু কথা বলবো। মাদক সেবনগুলো হচ্ছে কি কি? যেমন ইয়াবা সেবনে কি হয়, গাঁজা সেবনে কি হয়, পেনসিলিন সেবনে কি হয়, মদ পানে কি হয়, ধূমপানে কি হয়, সেই সব সম্পর্কে যদি আমরা সচেতন থাকি বা তোমরা সচেতন থাকো তাহলে নিশ্চয়ই এগুলো থেকে বিরত থাকা যাবে। যেমন ইয়াবা সেবনে কি হয়? স্মরণ শক্তি কমে যায়। স্মরণ শক্তি কি হয়? কমে যায়। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। লিভার ও কিডনির ক্ষতি হয়। তো যেগুলা মানুষের জীবনে ক্ষতি হবে, যেমন আমি ইচ্ছাকৃতভাবে যদি দেখি এখানে পা দিলে আমার পাটা কাটা যাবে, আমি কি পা রাখবো? নিশ্চয়ই রাখবো না। সুতরাং এগুলো যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো থেকে তোমরা সবসময় বিরত থাকবা। এরপর আসো গাঁজা সেবনে কি হয়? যেমন ভালো মন্দ বিচার করার ক্ষমতা কমে যায়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা কমে যায়। স্মরণ শক্তি কমে যায়। অনেক সময় পাগল হয়ে যায়। কি হয়? পাগল হয়। তাহলে গাঁজা সেবন থেকেও বিরত থাকতে হবে। পেনসিলিন সেবনে, হেরোইন, পেনসিলিন কিংবা হেরোইন এগুলো সেবনে কি হয়? হার্টে প্রদাহ সৃষ্টি হয়। কি হয়? ফুসফুসে ক্যান্সার হয়। ফুসফুসে ক্যান্সার হয়। আর ধূমপানে কি হয়? ফুসফুসে ক্যান্সার হয় ও হার্ট অ্যাটাক হয়। এবং মদ পানে কি হয়? গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি রোগ সৃষ্টি হয়। সুতরাং মাদক সেবন থেকে সকলকে বিরত থাকতে হবে। যাদের সাথে চলাফেরা করবা, তারা যদি মাদক সেবন করে তাদের থেকে বিরত থাকবা। তাদের থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। কথাই আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গদোষে লোহাও বাসে। তো সুতরাং মাদক সেবন থেকে বিরত থাকতে হবে। কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আর মাদককে সবসময় না বলতে হবে। মাদককে কি বলতে হবে? না বলতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম যে যৌতুক প্রতিরোধের সামাজিক আন্দোলন। যে কোনো কিছুর আন্দোলনে একার পক্ষে সম্ভব নয়। তো যৌতুক প্রতিরোধের সামাজিক আন্দোলন। যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন। যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন। যেহেতু যে কোনো কিছু একার পক্ষে সম্ভব নয়। একটা সামাজিক যদি সমাজের সকল লোক যদি এক পক্ষ থাকে তাহলে সবকিছু সম্ভব। সুতরাং যৌতুকের হাত থেকে মুক্তি পেতে চাইলে পরিবারের সঙ্গে সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে। সমাজের সবাইকে কি করতে হবে? সচেতন করে তুলতে হবে। কারণ সচেতন না হওয়া পর্যন্ত যৌতুক প্রতিরোধ কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা কি বুঝলাম? যে যৌতুকের হাত থেকে মুক্তি পেতে হলে সমাজের সকলকে পরিবারের সঙ্গে সমানভাবে সচেতন করে তুলতে হবে। এই জন্য যৌতুক বিরোধী আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই জন্য কি যৌতুক বিরোধী আন্দোলনে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। একটু আগে বললাম যে একার পক্ষে সম্ভব নয়। কি নয়? একার পক্ষে সম্ভব নয়। এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সুতরাং তো সামাজিক আন্দোলন হচ্ছে কি? সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। সংগঠিত সামাজিক প্রতিরোধ। অশিক্ষা, দারিদ্র্য, নারী নির্যাতন,
নারী অপহরণ ও বিবাহ বিচ্ছেদ ঘটেছে দৈনন্দিন আমাদের চারপাশে প্রতিদিনই ঘটেছে। আমাদের চারপাশে প্রতিদিন কী করছে? অশিক্ষা, নারী নির্যাতন, অপহরণ, বিবাহ বিচ্ছেদ, এইসব ঘটনা আমাদের চারপাশে প্রতিদিনই ঘটছে। এইসব ঘটনা আমাদের চারপাশে প্রতিদিনই ঘটছে। আর এইসব ঘটনার অধিকাংশের ক্ষেত্রে রয়েছে যৌতুকের দাবি। এইসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রে রয়েছে কি? যৌতুকের দাবি। আমাদের প্রতিবেশী এবং পাড়া মহল্লায় গ্রামের মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আমাদের চারপাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় প্রতিবেশী। আমাদের প্রতিবেশী এবং গ্রামের মহল্লার মানুষকে যৌতুকের যে একটা কুফল, সেই সম্পর্কে কী করে তুলতে হবে? সচেতন করে তুলতে হবে। কারণ সচেতন ব্যক্তি ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আগে মানুষকে কী করে তুলতে হবে? সচেতন করে তুলতে হবে। এই কুপ্রথা প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে। এই যে যৌতুকটা একটা কুপ্রথা, কি যৌতুকটা হচ্ছে একটি কুপ্রথা। এই কুপ্রথাকে প্রতিরোধ করার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেক মানুষকে আহ্বান করতে হবে। সমাজের সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব ও সচেতনতা। সমাজের সকল স্তরের মানুষের মনে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী আন্দোলন ও সচেতনতা। যৌতুক বিরোধী মনোভাব, যে যৌতুক একটি কুপ্রথা, যৌতুক একটি মারাত্মক ব্যাধি। এই যৌতুকের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নারী নির্যাতন হয়, নারী অপহরণ হয়, বিবাহ বিচ্ছেদ হয়, নারীদের অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এই জন্য প্রয়োজন যৌতুক বিরোধী আন্দোলন। এই আন্দোলন করতে একার পক্ষে সম্ভব, কারণ 10 জনের লাঠি 1 জনের বোঝা। সুতরাং সমাজের প্রত্যেকটি স্তরের প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। কি করতে হবে? প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য দরকার কি? যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য দরকার হচ্ছে সমাজের শিক্ষিত মানুষ, আইনজীবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় উন্নয়ন কর্মীদের সহায়তা গ্রহণ করা। তাহলে আমরা কি বুঝলাম? যে যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য দরকার শিক্ষিত মানুষ, আইনজীবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় উন্নয়ন কর্মী সহায়তা গ্রহণ করা দরকার। সবাই মিলে একটি যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুলতে হবে। সবাই মিলে কি করতে হবে? একটি যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুলতে হবে। তাহলে এই সমাজ থেকে যৌতুকটা কমে যাবে। তাহলে কি এই সমাজ থেকে যৌতুকটা কমে যাবে? কারণ সবাই যদি সচেতন থাকে তাহলে তো কেউ আর যৌতুকের দাবি করতে পারবে না। সবাই তো সচেতন, সবাই কি সচেতন। এর কারণে সবাইকে প্রথমে কি হতে হবে? সচেতন করে তুলতে হবে। যৌতুকের কারণে নারীরা নির্যাতিত হয়, যৌতুকের কারণে যেসব নারীরা নির্যাতিত হয় সেসব নারীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। প্রয়োজনে যৌতুক বিরোধী র্যালি বের করতে হবে, পদযাত্রা করতে হবে। এইসব করলে মানুষ কি হবে? সচেতন হবে। এসব করলে কি হবে? সচেতন হবে। এতে সব মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। যৌতুকের থাবা থেকে রক্ষা পাবে আমাদের সমাজ। যে র্যালি বের করতে হবে, পদযাত্রা করতে হবে, যৌতুকের কারণে কোনো নারী যদি নির্যাতিত হয় তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এইসব কারণে সমাজের প্রত্যেকটি মানুষ সচেতন হবে এবং যৌতুকের থাবা থেকে সমাজ মুক্তি পাবে। যৌতুকের থাবা থেকে সমাজ কিভাবে মুক্তি পাবে? তাহলে আমরা শিখলাম যে যৌতুক প্রতিরোধ সামাজিক আন্দোলনটা কি, আমরা তো জানতে পারলাম। এরপর আমরা আসি বাল্য বিবাহের ধারণা ও কারণ। এই একটু আগে আমরা পড়লাম 3, এখন 4, বাল্য বিবাহের ধারণা ও কারণ। বাল্য বিবাহের ধারণা ও কারণ। বাল্য বিবাহ বলতে আমরা বুঝি যে বিয়ের একটা নির্দিষ্ট বয়স আছে সরকারের নির্দিষ্ট অনুসারে। ওই নির্দিষ্ট বয়সের আগে বর এবং কনে যদি বিবাহ করে থাকেন সেটা হচ্ছে বাল্য বিবাহ। আর যেমন আমরা বলতে পারি বাল্য বিবাহ বলতে বোঝায় বর ও কনে উভয় শিশু কিংবা দুইজনের একজন শিশু। যে কোনো একজন শিশু হলে এদেরকে বলা হয় শিশু। এই অবস্থায় যদি কোনো বিবাহ হয়
তাহলে একে বলা হয় বাল্য বিবাহ। ছেলে মেয়েদের মধ্যে বাল্য ব্যবস্থা বা কিশোরদের বিয়ের ঘটনা ঘটে বলে, কিশোরদের বিয়ের ঘটনা ঘটনা বলে এই বিয়ে বাল্য বিবাহ নামে পরিচিত। তাহলে প্রথমে আমরা জানতে পারলাম যে বাল্য বিবাহটা কি। বাল্য বিবাহ হচ্ছে ছেলে, বর এবং কনে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, অথবা বর যদি অপ্রাপ্ত বয়স্ক হয় বা কনে যে কোনো একজনের যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, ওই অবস্থায় যদি বিবাহ হয়, ওই বিবাহটাকে বলা হয় বাল্য বিবাহ। ওই বিবাহটাকে কি বলা হয়? বাল্য বিবাহ। ছেলে মেয়েদের যে কোনো একজনের বাল্যাবস্থা বা কিশোর অবস্থায় যদি বিয়ে হয়, এটাই হচ্ছে বাল্য বিবাহ নামে পরিচিত। এটা কি বাল্য বিবাহ নামে পরিচিত। বাল্য বিবাহ নিরোধ আইনে 1929 সালে আইন অনুযায়ী শিশু বলতে মেয়েদের ক্ষেত্রে 18-এর নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বয়সদেরকে বলা হয় শিশু। আর ওই অবস্থায় যদি মানে কোনো বিবাহ বিচ্ছেদ বিবাহ হয়, ওকে বলা হয় বাল্য বিবাহ। ওকে কি বলা হয়? বাল্য বিবাহ। সুতরাং যাদের মধ্যে বিয়ে হয় তাদের যদি যে কোনো ছেলে হোক, ছেলের 21 বছর, মেয়ের 18 বছর, যে কোনো একজনের বয়স যদি যেমন ছেলের যদি 21 বছরের কম হয় এবং মেয়ের যদি 18 বছরের কম হয়, একে বলা হয় বাল্য বিবাহ। একে বলা হয় কি? বাল্য বিবাহ। অর্থাৎ বিয়ের জন্য আইন অনুমোদিত প্রয়োজনের চেয়ে উভয় যদি কম বয়সী হয় তাহলে সেই বিবাহকে বলা হয় বাল্য বিবাহ। শুধু ছেলেদের বয়স 21 এর কম এবং মেয়েদের বয়স 18 এর কম হলে বাল্য বিবাহ বলে গণ্য হবে। একটু আগে বললাম যে একজনের বয়স যদি নির্দিষ্ট বয়সের চেয়ে কম হয় তাহলে সেটাও বাল্য বিবাহ নামে পরিচিত হবে বা বাল্য বিবাহ নামে গণ্য হবে। বাংলাদেশে বাল্য বিবাহের প্রধান কারণ হচ্ছে কি? দারিদ্র। আমাদের দেশে বাল্য বিবাহের প্রধান কারণ হচ্ছে কি? দারিদ্র। তাহলে যদি প্রশ্ন আসে যে আমাদের দেশে বাল্য বিবাহের প্রধান কারণ কি, প্রথম উত্তরটা হবে আমাদের দেশে বাল্য বিবাহের প্রধান কারণ হচ্ছে দারিদ্র। দরিদ্র পিতামাতা তার কন্যার জীবনযাত্রার ব্যয়ভার বহন করতে পারে না বিধায় মেয়েকে দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দ্রুত কি করে? বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে এই জিনিসটা কেন নেয়? ওই দারিদ্রের কারণে। কেন? দারিদ্রের কারণে। কারণ তার মেয়ের জীবনযাপনের ব্যয়ভার বহন করতে অক্ষম। এর কারণে মেয়েকে উপযুক্ত বয়স হওয়ার আগেই দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শুধু দারিদ্রের কারণে নয়, অনেক সময় সামাজিক নিরাপত্তার কারণেও বাল্যবিবাহের প্রবণতা দেখা যায়। যে শুধু দারিদ্রের কারণে নয়, অনেক সময় সামাজিক নিরাপত্তা, কোনো ছেলে কিংবা মেয়ে যখন বড় হয় তখন পিতামাতা একটা চিন্তায় মগ্ন থাকে, না জানে কি সামাজিক সৃষ্টি হয়, না জানে কি অসামাজিক কার্যকলাপ সৃষ্টি হয়, কেউ কোনো কিছু বলে কিনা, সেই চিন্তায় তারা ব্যস্ত। এইসব চিন্তার কারণেই অনেক সময় বাল্যবিবাহ দিতে তারা বাধ্য হয়। তাহলে কি বুঝলাম? যে শুধু দারিদ্র নয়, সামাজিক নিরাপত্তার কারণেও অনেক সময় বাল্যবিবাহ সৃষ্টি হতে পারে। সামাজিক নিরাপত্তার কারণে কি হয়? বাল্যবিবাহ হয়। বাল্যবিবাহের পিছনে আরো কিছু কারণ আছে, যেমন পিতামাতা কিংবা দাদা দাদির কারণে বা দাদি নানির সব অন্যতম কারণ। অনেক সময় দেখা যায় দাদা দাদি বয়স্ক হয়ে যায়, তাদের সব নাতনির বিয়ে দেখলে মনে হয় আমার আশাটা পূরণ হবে, আমি জীবনে বেঁচে থাকতে আমার নাতনির বিয়েটা দেখে যেতে চাই বা আমার নাতির বিয়েটা দেখে যেতে চাই। কেউ বলে যে আমি জীবিত থাকতে আমার ছেলের বিয়েটা আমি দেখে যেতে চাই, কেউ বলে আমি জীবিত থাকতে আমার মেয়ের বিয়েটা দেখে যেতে চাই। এই যে শখ, এই শখের কারণেও পিতামাতা বা দাদা দাদি নানা নানি এদের শখের কারণেও অনেক সময় বাল্যবিবাহ হয়। তার শখটা হচ্ছে অন্যতম কারণ। অভিভাবকের অনেক সময় ছোট ছেলে বা মেয়েরা বিয়ে দিয়ে নিজেদের শখ পূরণ করে। একটু আগে বললাম যে শখ, অভিভাবকরা বা পিতামাতারা, গার্জিয়ান যারা আছে তারা অনেক সময় ছোট ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে তাদের শখটা কি করে? পূরণ করে। তাহলে বাল্যবিবাহের আরেকটা কারণ আমরা জানতে পারলাম কি? শখ। বাল্যবিবাহের আরেকটা কারণ হলো যৌতুক। কি? বাল্যবিবাহের আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে যৌতুক। তাদের বাল্যবিবাহের কয়েকটা কারণ আছে, যে শুধু দারিদ্র তা না, সামাজিক নিরাপত্তাও আছে, শখও আছে, যৌতুকও আছে। যৌতুকের ক্ষেত্রে অনেক ছেলের বাবা কিশোরী মেয়ে কন্যাকে ঘরে বউ আনতে বাধ্য হয়। কারণ যদি ছেলেকে বিয়ে করে মানে কিশোরী হলো হোক না কেন, অন্তত আমি কিছু টাকা পাবো, এই ধারণা তাদের মধ্যে জন্মাবি দেয়। তারা কিশোরী মেয়েকে ঘরে আনতে বাধ্য করে। কিসের জন্য? লোভে, যৌতুকের টাকার আশায়।
যৌতুকের কারণেও বাল্যবিবাহের একটা কারণ কি, যৌতুকের ক্ষেত্রেও অনেক ছেলের বাবা কিশোরী মেয়েকে ঘরে বউ হিসাবে গ্রহণ করে ওই লোক। তাহলে আমরা জানতে পারলাম যে বাল্যবিবাহের ধারণা কি আর কারণ কি। বাল্যবিবাহের ধারণা দারিদ্র্য, সামাজিক নিরাপত্তা, পিতা মাতা কিংবা দাদা দাদি বা নানা নানির শখ পূরণ করা এবং যৌতুক, এইসব কারণেও যে বাল্যবিবাহের অন্যতম কারণ। এসব দিকগুলোকে বাল্যবিবাহের অন্যতম কারণ। এরপর আমরা পার্ট 5 চলে আসবো। পার্ট 5 আছে বাল্যবিবাহের প্রভাব, প্রতিরোধ ও আইন। যে বাল্যবিবাহের ফলে কি হয়, বাল্যবিবাহের প্রভাব, প্রতিরোধ, বাল্যবিবাহের প্রভাব, প্রতিরোধ ও আইন। প্রতিরোধ ও আইন। যে বাল্যবিবাহের প্রভাব, বাল্যবিবাহের ফলে কি ঘটে, এবার এটা কিভাবে প্রতিরোধ করা যাবে, আর এইটার জন্য একটা সরকারি নির্দিষ্ট সরকারি বিধি মোতাবেক একটা আইনও রয়েছে। সেই আইনে কি বলতেছে সেগুলো আমরা এই পাঠ থেকে শিখতে পারব। বাল্যবিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা যায়। বাল্যবিবাহের কারণে সমাজে নানা ধরনের সমস্যা দেখা যায়। যেমন আমাদের দেশের মেয়েদের বিয়ের বয়স 18, সরকারি একটা নির্দিষ্ট আছে কত, 18, এবং ছেলেদের ক্ষেত্রে 21। ছেলেদের ক্ষেত্রে কত, 21 বেঁধে দেওয়া হয়েছে। মেয়েদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21 বেঁধে দেওয়া হয়েছে। এর পূর্বে মেয়েদের বিয়ে দেওয়া দেখা যায়। এর পূর্বে যেমন ছেলেদের ক্ষেত্রে কত, ছেলে 21 আর মেয়ে হচ্ছে 18। ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে কত, 18। এর পূর্বে মেয়েদের বিয়ে দেখা যায়। এর পূর্বে কি মেয়েদের বিয়ে দেখা যায়। এক্ষেত্রে ছেলে মেয়েদের মানসিক শারীরিক পরিপক্কতা আসার পূর্বে তারা বাবা মা হয়ে যায়। যদি নির্দিষ্ট, যেমন ছেলেদের 21, মেয়েদের 18 আগে যদি বিয়ে হয়, এই তাদের যে একটা বয়সের পরিপক্কতা আছে, ওই বয়স পরিপক্কতা হওয়ার আগে তারা কি হয়ে যায়, পিতামাতা হয়ে যায় বা বাবা মা হয়ে যায়। এই কারণে এতে কিশোরীর মেয়েটির শারীরিক পুষ্টিহীনতা ভোগে। এতে কি করে, ওই কিশোরী অর্থাৎ তার তো বয়স এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, সে তো মা হয়ে গেছে, এই কারণে সে পুষ্টিহীনতায় ভোগে শিকার এবং দুর্বল পুষ্টিহীন শিশুর জন্ম নেয়। সে নিজেও পুষ্টিহীনতা ভোগে এবং পুষ্টিহীন শিশুর জন্ম দেয়। মাতৃমৃত্যু ও শিশুর মৃত্যুর হার বৃদ্ধি পায়। তাহলে এটার প্রভাবের কারণ কি, যে অপ্রাপ্তবয়স্ক পূর্ণ মেয়ে যদি বিয়ে হয় এবং সন্তান প্রসব করে, ওই সন্তানটা অপুষ্টিতে ভোগ করে, নিজেও অপুষ্টিতে ভোগ করে, সন্তানও অপুষ্টিতে ভোগ করে এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু বৃদ্ধি পায়। তাহলে আমরা জানতে পারলাম যে বাল্যবিবাহের প্রভাবটা কি। এবার প্রতিরোধ, আমরা আসবো কি প্রতিরোধ। শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এটা প্রতিরোধ করতে হলে শিশু কিশোর অর্থাৎ ছেলে মেয়েরা যখন ছোট, তাদেরকে ছোট অবস্থা থেকে ক্রমান্বয়ে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কী করতে হবে, শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষিত হলে তারা সচেতন হবে। শিক্ষিত লোক সবসময় সচেতন, আর শিক্ষিত হলে তারা কি হবে, সচেতন হবে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা লাভ করবে। যে বাল্যবিবাহের ফলে কি কি ঘটবে সে সম্পর্কে তারা ধারণা লাভ করবে। তাহলে কি করতে হবে, যে সমাজের প্রত্যেকটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিশু কিশোরদেরকে কি করে তুলতে হবে, শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর শিক্ষিত ব্যক্তি বুঝতে পারবে যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ যখন তোমরা শুনবা যে কোনোখানে বাল্যবিবাহ হতেছে, তখন সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাল্যবিবাহের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি করতে হবে, প্রতিরোধ এগিয়ে আসতে হবে। মা বাবা অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। মা বাবা অভিভাবকের সাথে কি করতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে। অনেক সময় দেখা যায় গ্রামের মেয়েরা পিতামাতার সামনে কোনো কথাই বলে না। পিতামাতা যে কোনো সিদ্ধান্ত নেয়, তারা সেই সিদ্ধান্তই মেনে নেয়, কিন্তু তাদেরও তো একটা মতামতের প্রয়োজন আছে।
যদি পিতামাতা অসচেতন হয় তাহলে পিতামাতাকে সচেতন করে তুলতে হবে, যে বুঝাতে হবে যে এই অবস্থায় এত বছরের নিচে বা বিবাহ হলে কি কি সমস্যা হবে। তাদেরকে যদি কথাগুলো ভালো করে বুঝাতে পারে তারা সচেতন হবে, আর সচেতন হওয়ার ফলে এই বাল্যবিবাহ প্রতিরোধ হবে। সচেতন হওয়ার ফলে কি হবে? বাল্যবিবাহ প্রতিরোধ হবে। তাছাড়া ছেলে মেয়ে প্রত্যেককে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে কি করতে হবে? নিজেদের পায়ে দাঁড়াতে হবে। যদি পরনির্ভরশীল হয় তাহলে মেয়েরা অনেক সময় নারীর স্বামীদের নির্যাতনের শিকার হয়। স্বামীদের মানে সব যত অত্যাচার করুক সব কিছু সহ্য করতে বাধ্য হয়, যেহেতু সে পরনির্ভরশীল। এই জন্য প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াতে হবে। একটি আত্মনির্ভরশীল জাতি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই যে একটু আগে বললাম যে পরনির্ভর না হয় আত্মনির্ভরশীল জাতি বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিশেষ করে মেয়েদের এই বিষয়ে অধিক সচেতন হতে হবে। ওই যে একটু আগে বললাম যে নারীরা অনেক সময় পরনির্ভরশীল হয়, এর কারণে স্বামীর অত্যাচার বা যে কোনো অন্যায় আচরণ মেনে নিতে বাধ্য হয়, কারণ তারা পরনির্ভরশীল। এখান থেকে গিয়ে সে জীবনে কিছু করতে পারবে না। এই কারণে বলা হয়েছে যে মেয়েদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে, তাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে প্রতিরোধ কীভাবে করতে হবে। এবার আমরা আসি যে আইন সম্পর্কে, যে বাল্যবিবাহের আইনটা কি। বাল্যবিবাহ নিরোধ আইনে 2017 সালে বাল্যবিবাহ একটি আইন অনুযায়ী বাল্যবিবাহ একটি অপরাধ। 2017 সালের আইন অনুযায়ী বাল্যবিবাহ একটি অপরাধ। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই অপরাধ করলে, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই অপরাধ করলে 2 বছরের কারাদণ্ড। কত বছর? 2 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় অর্থদণ্ড জড়িত হবে। তাহলে 2017 সালের আইন অনুযায়ী বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই অপরাধ করে থাকে তাকে 2 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা কিংবা কারাদণ্ড ও টাকা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। উভয় দণ্ডে কি হবেন? দণ্ডিত হবেন। কোনো অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে, কোনো অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে এই আইন অনুযায়ী 1 মাস কারাদণ্ড, এই আইন অনুযায়ী 1 মাস কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। উভয় দণ্ডে দণ্ডিত হবে।